বাসর ঘরে খাটের উপর বধূ বেশে নিজের স্ত্রীর বড় বোনকে দেখে হকচকিয়ে গেল আধার। নববধূর ঘোমটা তোলার সাথে সাথে এমন অপ্রত্যাশিত চমকের জন্য মোটেই প্রস্তুত ছিল না ও। বাংলা নাটকের মতন ওর বউ কি পালিয়ে গেছে, যার কারণে ও বধূ বেশে ওর বউয়ের বড় বোনকে দেখছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? কায়নাতের তো বিয়ে হয়ে গেছে তাহলে। হুট করে ওর মনে পড়লো কায়নাত খুবই ফাজিল, এখনো নির্ঘাত ওর সাথে ফাইজলাম করছে। ও একবার শান্ত চোখে কায়নাতের দিকে তাকিয়ে সারা রুমে চোখ বুলিয়ে হায়নাতকে খুঁজলো, ব্যালকানিতে খুঁজলো, ওয়াশরুমেও খুঁজলো, ওর দেয়াল জোড়া জানালার ভারী পর্দার পেছনেও। খোঁজাখুঁজিতে কোনো খামতি না রাখতে খাটের নিচে তল্লাশি চালালো আধার, কিন্তু কোথাও নেই হায়নাত। কেমন ভোজবাজির মতো করে চোখের পলকে উধাও হয়ে গেল মেয়েটা। খাটের ওপর বসে নিজের বরের তল্লাশি চালানো ঝুলঝুল করে দেখছে বধূটি। শেষে চুপ করে থাকতে না পেরে বলল, আপনি কি কিছু খুঁজছেন আধার? হায়নাতের কণ্ঠ শুনে তড়িঘড়ি করে উঠতে গিয়ে মাথায় চোট পেল আধার। মাথা ডলতে ডলতে সে সারা রুমে আবারও চোখ বোলালো, কিন্তু রুমে সে আর কায়নাত বাদে আর কেউ নেই। এত প্রচেষ্টার পরেও হায়নাদের অস্তিত্ব খুঁজে না পেয়ে আধার নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে বলল, নিজের বোনকে কোথায় লুকিয়ে রেখেছো কায়নাত? আমার কিন্তু এই মুহূর্তে মজা ভাল লাগছে না। এটা আবার কেমন রকমের ফাসলামো? হায়নাত কোথায়? ওর প্রশ্নে বধূটি বোকা বোকা কণ্ঠে বলল, আমি তো এখানে। আমি আবার নিজেকে কোথায় লুকাবো? আপনার কি হয়েছে আধার? আপনি কি কোনো কারণে স্ট্রেস? কায়নাতের গলায় হায়নাতের কণ্ঠ শুনে ভীষণ অবাক হলো আধার। এই মেয়েটি কি কণ্ঠ নকল করতে পারে? তাকে বোকা বানানোর জন্য এত প্রচেষ্টা! এবার আর নিজের রাগ ধরে রাখতে পারলো না সে, হেসে সে বলল, একদম লো মেন্টালিটির ফাসলামো করবেন আমার সাথে কায়নাত। হায়া কোথায়? আপনি বারবার আপুর নাম ধরে আমাকে ডাকছেন কেন বলুন তো? আর আপু এখানে আসবে কিভাবে? আপু তো ইউএসএতে। প্রেগনেন্সির কারণে আমাদের আঁকতে আসতে পারেনি ও। কায়নাতের কথা শুনে রাগে ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে উঠলো আধারের। কড়া চোখে মেয়েটির দিকে তাকিয়ে রেগে অস্থির হয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল ও। আর নেওয়া যাচ্ছে না এত নাটক। এই ফাজিল মেয়ের ফাজলামোটা এবার থামানো দরকার। মায়ের রুমের দরজায় দুইবার নক করলো আধার। কিছু সময় পরে মার রুমের দরজা খুলতে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো ও। পরপর বড় করে শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করার বৃথা চেষ্টা করে মায়ের বিস্মিত মুখপানে চেয়ে বলল, আমার রুমে কায়নাত কি করছে মা? হায়নাত কোথায়? ছেলের এত রাতে নতুন বউকে দেখে তার রুমে আসায় কিছুটা অবাক হলো রুবিনা। এখন ছেলের এমন প্রশ্ন শুনে ভরকে গেল সে। পরক্ষণে মিটে মিটে হেসে বলল, পছন্দের মানুষকে বিয়ে করে পাগল হয়ে গেলি নাকি? তোর রুমে কায়নাত আসবে কোত্থেকে? চোখে কি সরষের ফুল দেখছিস? তোর রুমে তো আমি আর রাত্রি মিলে হায়নাতকে দিয়ে এলাম। তুই কায়নাতকে দেখছিস কিভাবে? আর কায়নাত তো এখন আমেরিকায়। ও এলে তোর বিয়ের অনুষ্ঠানটাই করব। কি হচ্ছে বলতো? মায়ের প্রশ্নের বিপরীতে ঠিকঠাক জবাব দিতে পারে না আধার। মায়ের কথা শুনে সবকিছু কেমন আরো গুলিয়ে যায় ওর কাছে। ও নিজেই রুমে কায়নাতকে দেখে আসলো। মা তাহলে হায়নাতের কথা বলছে কেন? মায়ের চোখের দোষ কি তা ভাবনায় পড়ে যায় আধার। সবকিছু তালগোল পাকিয়ে গেল। ওর উজ্জ্বল কপালে ভাঁজ পড়ে দু তিনটে। কাঁধে নরম হাতের ছোঁয়া পেতে সম্বিত ফিরে পেল যেন আধার। হাতের মালিকের দিকে তাকাতেই মায়ের চিন্তিত চেহারাটা ভেসে ওঠে লক্ষ্মীপটে। রুবিনা ছেলের কপালে চিন্তার বলিরেখা দেখতে পেয়ে নরম গলায় বলল, কি হচ্ছে আপু বলতো আমাকে? এমন চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? হায়নাতের সাথে কিছু হয়েছে তোর? বউ পাল্টে গেছে আমার। আর কি বলবো আমি? আর কি শুনতে চাচ্ছ তুমি আমার কাছ থেকে? কি যাতা বলছিস তুই? বউ পাল্টে যাবে কোন দুঃখে? হায়ার সাথে বিয়ে ঠিক করেছে তোর। সে তা হায়ার সাথেই বিয়ে হয়েছে, এখানে আবার বউ পাল্টালো কিভাবে? হায়া নাও আম্মু, ও কায়নাত হায়ার বড় বোন। মাথার তার ছিঁড়ে গেছে তোর? কায়নাত কোত্থেকে আসবে এখানে? ও বেচারি তো দেশেই নেই। মায়ের কথা শুনে মাথা নাড়ায় মাথায়, বিজ্ঞের মতো করে বলে, কিছু তো একটা হয়েছে আমার চোখের আড়ালে আম্মু। আর কি হয়েছে সেটা না জানা পর্যন্ত আমি শান্তি পাবো না ঠিক। ছেলের বদনামিতে খানিকটা বিরক্ত হয় রুবিনা। তা তার কণ্ঠেও ছড়িয়ে পড়ে, বলে,
সব জায়গায় নিজের সিআইডিগিরি ফলাবি না তো আধার। এটা বাস্তব জীবন। স্টার জলসার নাটক না যে হুট করেই তোর বিয়ে করা বউ পাল্টে যাবে। নির্ঘাত বন্ধুদের সাথে মিশে ছাইপাশ গিলে এসেছিস, এখন পাগলামি করছিস। এতদিন পাগলামি করেছিস, সয়েছি। এখন থেকে তা আর হচ্ছে না। বিয়ে করিয়ে দিয়েছি, এখন সব পাগলামি নিজের বউর সামনে গিয়ে কর। যত মন চায় তত কর, শুধু আমাকে জ্বালাতে আসিস না। তোর খেয়ে দেয়ে কাজ না থাকলেও আমার অনেক কাজ আছে। বিয়ে বাড়িতে দম ফেলার ফুরসত নেই আমার। কাল আবার নতুন বউ দেখতে আসবে লোকে। হাজার হাজার কাজ পড়ে আছে আমার। সকালে উঠতে হবে আমাকে, তাই আমার মাথা না খেয়ে লেবু পানি খা, যা। ছেলেকে ঠেলে ঠেলে রুম থেকে বের করে দরজায় ঘি লাগে রুবিনা। পরপর দুশ্চিন্তায় গাঁট হয়ে থাকে তার অন্তর। তার ছেলেটা হুটহাট এমন বাজে বকছে কেন আজ? বন্ধুদের সাথে মিলে কি কিছু খেয়ে এসেছে আধার? ওর গা থেকে তো তেমন গন্ধ পায়নি সে। তবে রুবিনার মতো করে চিন্তায় অস্থির হয়ে থাকে আরেকটি মন। সে আর কেউ না, আধারের নবপরিণীতা। গা থেকে জড়োয়া গহনাগুলো খুলতে খুলতে আয়নায় চোখ রেখে দরজার দিকটায় তাকায়ও, কিন্তু বরাবরের মতোই নিরাশ হতে হয় ওকে। লোকটা তখনও ওকে দেখে অমন করে রিয়াক্ট করলো কেন? রাগ করলো কেন ওর উপর? রাগ তো ওর করা উচিত লোকটার উপর। কাবিন নামায় সই করে কেমন হুল করে ও বাড়ি থেকে বেরিয়ে পড়লো লোকটা ওকে না জানিয়ে। একবার বধূ সাজে দেখলো না ওকে, আবার লোকটাকে ছাড়াই একা একা এ বাড়িতে আসতে হলো হায়াকে। দুজনে তো কত প্ল্যানিং করেছিল এ বাড়িতে ওর প্রবেশটা কত ওয়েলকামিং হবে। কিছুই তো হলো না সেসবের। এইসব নিয়ে তো হায়ার রাগ করা উচিত লোকটার উপরে। অভিমানে 2 দিন মুখ না দেখেই তার বাবার বাড়িতে চলে যাওয়া দরকার ছিল। পরে মানুষটা গিয়ে ওর মন ভাঙালে না হয় লজ্জা রাঙা নববধূর মতো করে 2 হাতে পেঁচিয়ে নিত নিজের মানুষটাকে। ধুর, ওর ভাবনা মোতাবেক কিচ্ছু হলো না। ওই ধরো খেপে গেল মানুষটা। কেন খেপলো সে? আর বারবার আপন নাম ধরে ওকে রাখছিল কেন আধার? ওকে রুমে দেখা সত্ত্বেও কেন বারবার ওকেই খুঁজছিল সে? ছাদের রেলিং ঘেঁষে একটা চেয়ার পেতে সেখানটায় বসে আছে আধার। হাতে ওর জ্বলন্ত শলাকা, আর মাথার মধ্যে পোকার মতন কিলবিল করছে রাগ। ভিজুভিয়াসের মতো করে থেকে থেকে ছুলকে উঠছে সেই সব। ভেতরের রাগটাকে চাপা দিতে জ্বলন্ত শলাকাটি ঠোঁটে চেপে ধরে ডান হাতে জিপ্পো স্টাইল ধাতব লাইটারের ঢাকনাটা খুলতে আর বন্ধ করতে লাগলো ও। পরপর চেয়ারে হেলান দিয়ে সিগারেটে একটা দীর্ঘ টান দিল আধার। চোখ বুজে সিগারেটের ধূসর রঙা ধোঁয়ার সাথে ভেতরের রাগটাকে হাওয়ায় মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। বিগত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবতে শুরু করে দিল ও। পায়ের উপর পা তুলে জ্বলন্ত শলাকায় শেষ টান দিয়ে সেটাকে ছুঁড়ে ফেললো অদূরে। নিজের মনে কিছু হিসাব নিকাশ সেরে নিয়ে চোখ মেলে দৃষ্টি রাখলো দূরের আকাশে। আকাশে আজ পূর্ণ যৌবনা চাঁদ নিজের সবটুকু যৌবন মেলে ধরে খিলখিলিয়ে হাসছে যেন। নিজের সবটুকু জোছনা মিলিয়ে দিয়ে ভাসছে জল অতলন্ত মহাশূন্যে। সেই শূন্যে তাকিয়ে আধার দুর্বোধ্য হাসলো, গলায় আফসোসের রেশ টেনে ধরে বলল, আমার জন্য নিজের সব থেকে জ্যোৎস্না বিলিয়ে দেবে এমন একটা চাঁদ আমিও খুঁজে পেয়েছিলাম জানো, কিন্তু নিজের নির্বুদ্ধিতার ফেরে সেই চাঁদকে হারিয়ে প্রাপ্তির খাতায় জ্যোৎস্নার ছায়া নিয়ে এখন ধুকে ধুকে মরতে হচ্ছে আমার। মাথার মধ্যে নানা রকম প্রশ্নের সমাহার নিয়ে হায়না যখন পরনের জবজ্জং শাড়ি পাল্টে সুতির আরামদায়ক সালোয়ার কামিজ গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হলো, সারাটা রুম তখনও নীরবতার মূর্তি প্রতীক হয়েছিল। ওয়াশরুমের দরজার নবটা ঘুরিয়ে দরজা আটকে দিতে দিতে হায়নাটা একবার সারা রুমে নজর বোলালো। জনশূন্য রুমটা দেখে ওর মাথার চিন্তারা ডালপালা মেলে আরো গজিয়ে উঠতে লাগলো। ওর মাঝ থেকে অচিরেই একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলে রুমের নীরবতাটুকু ওকে খান খান করে দিয়ে রুমের কোথাও বেজে ওঠে একটা মুঠোফোন। গায়ে জড়ানো ওড়নাটা গুছিয়ে নিতে নিতে পুরো রুমে চোখ বুলিয়ে শব্দের উৎপত্তি স্থল খুঁজতে লাগে হায়নার। খুঁজতে খুঁজতে বেডসাইড ড্রয়ারের ওপর চোখ যেতে মোবাইলের পর্দায় উজ্জ্বল আলো দেখতে পেয়ে অগোছালো চুলগুলো কানের পিছে গুঁজে দিতে দিতে সেই দিকে এগিয়ে গেল ও। একঘেয়ে বিরক্তিকর আওয়াজে বাজতে থাকা মুঠোফোনটা হাতে তুলে নিতেই থেমে গেল সেই আওয়াজ। কলটা কেটে যেতেই ঠোঁট টিপল হায়নাত। এতে করে ঠোঁটের কোণাটা কুঁচকে এলো ওর, কিন্তু মুঠোফোনের পর্দায় নজর পড়তে ও ঠোঁটের
কুঞ্চনটা সহসাই ললাটে স্থান করে নিল। মুঠোফোনের পর্দায় ভাসতে থাকা মুখশ্রী নিয়ে ভাবতে শুরু করার আগে তুমুল শব্দে মুঠোয় চেপে থাকা যন্ত্রটা কেঁপে ওঠে হায়নাতের বুকটা। ও কাঁপতে থাকা বুক নিয়ে কাঁপা কাঁপা আঙুলে কলটা রিসিভ করতে চাইলে অন্য কারোর অস্তিত্ব টের পেল রুমটায়। মোবাইলের পর্দা থেকে নজর সরিয়ে দরজার দিকটায় রাখতেই ওর চোখের তারায় ভেসে উঠল আধারের ক্লান্ত মুখশ্রীটা। ও জিভ দিয়ে ঠোঁট ভিজে মোবাইলটা আধারের দিকে বাড়িয়ে দিয়ে নরম গলায় বলল, কল এসেছে আপনার মোবাইলে, সম্ভবত আপনার অফিস থেকে। আপনি রুমে ছিলেন না, তাই। বাকি কথাটুকু আর বলা হয়ে ওঠে না হায়নাতের। আধারের কঠিন মুখে নিজের মোবাইলটার হাত তুলে নেওয়ার প্রচেষ্টা থামিয়ে দেয় ওকে। পরপর নির্বাক ওকে নিজের চিন্তা ভাবনার সাথে জাত পাকানোর জন্য রুমের মাঝে ঠায় দাঁড় করিয়ে রেখে ব্যালকনির দিকে পা বাড়ায় সে। আপনি আপুকে ভালোবাসতেন, তাই না আধার? সেই কণ্ঠ, সেই সম্মোহিনী কণ্ঠ। থমকে যেতে হয় আধারকে। সে কোনো জবাব দেয় না সেই সম্মোহিনী কণ্ঠে বেজে যাওয়া প্রশ্নে। ওকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে আবারও সেই সম্মোহনী কণ্ঠে বেজে ওঠে, আমি আপনার মোবাইলের ওয়ালপেপারে আপুর ছবি দেখেছি। আপনি আপুকে ভালোবাসতেন, তাই না? বাসতেন নাকি এখনো বাসেন? এবারেও নিশ্চুপ থাকে আধার। ও নিশ্চুপতায় যেন সব প্রশ্নের জবাব হয়ে ধরা দিল হায়নাতের কাছে। সে ক্রোধে গর্জে উঠল, আপুকে ভালোবাসলে আমাকে বিয়ে করলেন কেন? আমার সাথে প্রেম বিয়ের নাটক কেন খেললেন? মনের ঘরে একজনকে রেখে ইট পাথরের গড়া চার দেয়ালের মাঝে আরেকজনকে বন্দি করলেন কেন আপনি? এটা কোন ধরনের হিপোক্রেসি? আধার এক পলক তাকায় হায়নাতের মুখের দিকে। ক্রোধে লালচে হয়ে উঠছে শ্যামবর্ণের মুখশ্রীটা। ও তড়িৎ নজর সরিয়ে সামনের মাখন রাঙা দেয়ালে দৃষ্টি রেখে ধীর গলায় বলল, মনের ঘরে একজনকে রেখে চার দেয়ালে ঘেরে এই ঘরটাতে অন্য আরেকজনকে ঠাঁই দেওয়ার মতো দুঃসাহস আমার নেই হায়নাত। ওর কথা শুনে চমকে উঠল হায়নাত। ওর টানা টানা চোখ দুটোতে বিস্ময় খেলে গেলে ও নিজের বিস্ময়টুকু চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে বলল, তাহলে মুক্তি দিয়ে দিবেন আমাকে? মুক্তি শব্দটা কেমন একটা অপ্রীতিকর শব্দ তৈরি করে অহরহ বাজতে থাকে আধারের মস্তিষ্কে। মুক্তি কি সে আদতেও দিতে পারবে মেয়েটাকে? ওকে মুক্তি দিতে গিয়ে যে নিজেকে চির অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখতে হবে। কিন্তু মেয়েটার ওই নির্মল উচ্চশিক্ত চোখ দুটোতে চেয়েও আজ আর স্বার্থপর হতে পারে না। ওর কাছে করা নিজের অপরাধের দায় থেকে নিজেকে মুক্ত করতে দৃঢ় কণ্ঠে বলে, যদি তুমি চাও তবে অবশ্যই দেব। আর মুক্তি না চাইলে বুঝে দিবেন না? প্রশ্নটা করতে গিয়েও থেমে গেল হায়নাত। তীব্র আত্মসম্মান বোধ রোধ করে দেয় ওর গলার স্বাদ, কিন্তু থামাতেই পারে না ওর চোখের নোনা জল। আধার রুম থেকে সরে ব্যালকনিতে চলে গেলে চোখের কার্নিশ করিয়ে কপলে গিয়ে থাকে সেসব। হায়নাত তরির হাতের উল্টো পিঠে মুছে নেয় নোনা জল, কিন্তু কি আজব, নোনা জলের ভিড় থামে না নেত্রে। শিশিরের মতন করে টুপটাপ ঝরে পড়তে থাকে সেই সব। এর কারণ ঠিকঠাক বুঝে উঠতে পারে না হায়নাত। ও তো ছোটবেলা থেকেই জানে আপু ধ্রুপদী সুন্দরী। এক পলকেই ওকে ভিড়ের মাঝ থেকে আলাদা করে ফেলা যায় ওর নজর কাড়া সৌন্দর্যের কারণে। সে ধ্রুপদী সুন্দরী আপুকে রেখে ওর মতন শ্যামা মেয়েকে প্রশ্রয় দেয়নি কেউ। ও তো ছোটবেলা থেকেই অভ্যস্ত সেই সবে। তাহলে আজ কেন এত খারাপ লাগছে ওর? কেন ওর প্রশ্নের বিপরীতে আধারে নীরব থাকা ওকে এক পলকের মাঝে গুলিয়ে দিয়ে গেল? সব কি আজকে থেকে গড়ে ওঠা কাগজের সম্পর্কের কারণে? কিন্তু কাগজের জের ধরে ওই সম্পর্ক কি কখনো গড়ে উঠবে ওদের মাঝে? লোকটা তো বলে গেল ওকে কখনো মেনে নিতে পারবে না সে। সে চাইলেও ওকে মুক্তি দিয়ে দেবে নির্দ্বিধায়। মুক্তি আদৌ লোকটার কাছ থেকে কখনো মুক্তি চাইতে পারবে হায়নাত? নিজেকে একবার যার মাঝে বিলীন করে দেওয়া হয় তার কাছ থেকে আবারও কিভাবে মুক্তি চাইতে হয় সেই উপায় তো জানা নেই হায়নাতের। উপায়টা কি ওকে কেউ বাতলে দিবে দয়া করে? এতটুকু দয়া কেউ করো করে? ক্ষণিকের জন্য নিজের আত্মসম্মানটুকু পাশে সরিয়ে রেখে না হয় মাথা পেতে গ্রহণ করে নিবে সেই দায়াটুকু। জ্বলন্ত শলাকার অপর প্রান্ত ঠোঁটে চেপে ধরে ধোঁয়াটুকু নিজের ভেতর টেনে নিতে নিতে চিন্তায় অস্থির হয়ে পড়ল আধার।
তখন তো মেয়েটাকে বড় মুখ করে বললো ও চাইলেই ওকে মুক্তি দিয়ে দেবে, কিন্তু নিজের বন্ধুর মুখের দিকে তাকিয়ে কাজটা করতে পারবে তো? কাজটা করতে গিয়ে কি একবারও কেঁপে উঠবে না ওর প্রশস্ত বুকটা? অনুশোচনার অনলে দগ্ধ হবে না ওর হৃদয়? যে বন্ধুকে বড় মুখে আশ্বস্ত করে সে বোনকে নিয়ে চিন্তা না করতে নিজের জীবন দিয়ে হলেও সুখে রাখবে ওর বোনকে, কোন মুখে গিয়ে সেই বন্ধুর কাছে ওর বোনকে ফিরিয়ে দিয়ে আসবে ও? কোন মুখেই বা বন্ধুর সামনে গিয়ে দাঁড়াবে আধার? কিভাবে নিজের নির্বুদ্ধিতার শাস্তি হিসেবে বেছে নেবে বন্ধুত্বের বিচ্ছেদ? নিকোটিনের ধোঁয়াটুকু বাতাসে মিলিয়ে দিয়ে ঘাড় ফিরিয়ে রুমের ভেতর তাকায় আধার। ও দৃষ্টি গিয়ে পড়ে রুমের মাঝখানের বিছানায়। সেখানে গুটি গুটি হয়ে পড়ে আছে ছোট শরীরটা। লাইট নেভানোর কারণে রুম আধারে থেকে থাকলেও পূর্ণ যৌবনা চাঁদের জোছনা দেয়াল জোড়া জানালার কাঁচ গলিয়ে অবাধে লুটিয়ে পড়ছে আধারের বিছানাতে। যে পাশটাতে মেয়েটা শুয়ে আছে সেই পাশটাতে জোছনায় স্পষ্ট হয়ে ওঠে মেয়েটার অবয়ব, তার শরীরে দোলাচল। চাঁদের আলোয় ক্ষণে ক্ষণে কেঁপে ওঠা শরীরটা দেখে সহসায় একটা দীর্ঘশ্বাস আড়াল করে আধার। নিজেকে তার ভারী অপরাধ লাগে মেয়েটাকে দেখে, সাথে খানিকটা রাগও জন্মে। রাগটা কার প্রতি হয় তা ঠিক বুঝতে পারে না আধার, কিন্তু সূচ গাথার মতো করে একটা তীক্ষ্ণ যন্ত্রণা ক্রমশ গ্রাস ঘুটে রাখে ওর অন্তরাত্মা। নিকোটিনের গন্ধে নাক মুখ চেপে বন্ধ করে রাখে হায়নাত। এই নিকোটিনের গন্ধ কখনো সহ্য হয় না ওর করা নিষেধাজ্ঞার কারণে। আব্বু কখনো বাসায় স্মোক করতো না, চায়ের দোকানে গিয়ে দুই একটা টান দিত সিগারেটের শলাকায়, কিন্তু কার্ডিয়াক অ্যাটাকের পরে বলতে গেলে পুরোপুরি সিগারেট খাওয়া থামিয়ে দিয়েছেন আব্বু। আর ভাইয়া মাঝে মধ্যে সিগারেট খেলেও ওর সামনে সেন্টার ফ্রেশ খেয়ে আসে। বিয়ের আগে আধারকে এই ব্যাপারে বলে রেখেছিল হায়নাত। ও বলেছিল বিয়ের পরে ছেড়ে দেবে। তাহলে হুট করে আধারের একটু আগে বলা কথাগুলো মনে পড়লো ওর। আধারের কথা মোতাবেক ও তো কখনোই ওর ভালোবাসার মানুষ ছিল না। তাহলে ওর জন্য কেন আধার নিজের এতদিনের নেশা ছাড়বে? ওয়াই? এর যে প্রশ্নের জবাব খুঁজে পায় না হায়নাত। আর জবাব না পেয়ে আরো ক্ষুব্ধ হয়ে ওঠেও ওর এইসব নিষ্ফল ক্রোধ গিয়ে বার্তায় ওর আপু কায়নাতের উপর। ছোটবেলার মতন করে ঈর্ষা জাগে আপুর উপরে, আপুর ভাগ্যের উপরে। আপুর ভাগ্য এত ভালো হলো কেন? যেখানে সৃষ্টিকর্তা আপুকে রূপ গুণ সবকিছুই দিয়েছে, সেখানে ভাগ্যটা এত ভালো না দিলেও তো হতো। খুব কি ক্ষতি হতো আপুর ভাগ্যে কিছু সুখ হল ঝুলিতে দিয়ে দিল? খুব বেশি কিছু তো চাইনি হায়নাত। এই যে লোকটা আপুকে ভালোবাসে, এই ভালোবাসার সে কি ভাগটুকু তো চাইলেই সৃষ্টিকর্তা হায়নাতের প্রতিও দিতে পারতো। খুব বেশি অনর্থ হতো কি তাতে? সৃষ্টিকর্তার কাছে এইসব অভিযোগ রাখতে গিয়ে চোখ দিয়ে অশ্রু গড়ায় হায়নাতের। সৃষ্টিকর্তার উপরে অভিমান জমাতে গিয়ে শিখালের নরম বালিশটাকে শুষে নিতে দেয় অনেকটা নোনা জল। একসময় সেই অভিমান নিয়ে ঘুমে ঢলে পড়ে ও। পরদিন সকালে হায়নাতের ঘুম ভাঙলো দরজায় করাঘাতের শব্দ শুনে। কান্নায় ভার হয়ে থাকা মাথাটা তুলে বিছানা থেকে নেমে পায়ে পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলতে দরজার ওপারে হাস্যোজ্জ্বল মুখশ্রী অধিকারিণীকে দেখে ঠোঁটে হাসি টানলো ও। ভাবির ঠোঁটে হাসি দেখে রাত্রেও ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, ঘুম কেমন হলো ভাবি? ননদের প্রশ্ন শুনে ভরকায় হায়নাত। সে কি বেশি ঘুমিয়ে ফেলেছে? অপরাধ বোধে কাঁটা দিয়ে ওঠে ওর সর্বাঙ্গ। কিছু অপরাধ ওর চোখের তারা আর গলার স্বরেও ভেসে উঠল। আমি কি অনেক বেশি ঘুমিয়ে ফেলেছি আপু? আসলে নতুন জায়গা তো, তাই অতটা। ওর কথা শেষ করতে দেয় না রাত্রি, উল্টো ওকে আশ্বস্ত করতে বলল, আরে আমি তো তোমাকে বেশি ঘুমানোর কথা জিজ্ঞেস করিনি। আমি বলতে চেয়েছি নতুন জায়গায় তো অনেকের ঘুমের সমস্যা হয়, তোমার ওই রকম কোনো সমস্যা হয়নি তো? না না, তেমন কোনো সমস্যা হয়নি, ঘুম ভালোই হয়েছে। তার মানে আমার ভাই অত জ্বালায়নি রাতে, তাই তো? রাত্রির কণ্ঠে কৌতুকের আভাস। ওর কথার মর্মধার করতে পেরে অকারণে লালচে হয়ে উঠল হায়নাতের কপল। তা দেখে রাত্রি রসিকতার সুরে বলল, ও তাহলে আমার ভাইয়ের জ্বালানোই বুঝি দায়ী তোমার দেরিতে ঘুম ভাঙানোর পেছনে? রাত্রির প্রশ্নের বিপরীতে এবারেও নিরুত্তর রইল হায়নাত, কিন্তু ওর গালের আরক্ত ভাব সে নিরুত্তরকে
অন্য আখ্যা দিল খুব সহজে। রাত্রি ওর ডান গালটা আলতো হাতে টেনে দিয়ে মুগ্ধ গলায় বলল, লজ্জা পেলে তোমাকে কিন্তু দারুণ লাগে ভাবি। তোমার গাল দুটো এত কিউট লাগে না লজ্জা পেলে। সচরাচর প্রশংসা না পাওয়া হায়নাত ভারী লজ্জা পেল রাত্রির প্রশংসায়। রাত্রি ওর গালটা ছেড়ে দিয়ে বলল, ও তোমাকে যে কি কারণে ডাকতে এসেছিলাম, আম্মু ডাকে তোমাকে, ভাইয়াকে আর তোমাকে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসতে বলেছে। একটু পরেই তো আবার এলাকায় মহিলারা আসবে নতুন বউ দেখতে, তখন আবার তাদের জন্য সময় পাবে না নাস্তা করার। ফ্রেশ হয়ে ভাইয়াকে নিয়ে জলদি নিচে আসো। আমি যাই তাহলে, আর কিছু লাগলে আমাকে ডাক দিও কেমন। হায়নাত সম্মতিতে ঘাড় নাড়লে চলে গেল রাত্রি। ও চলে গেলে হায়নাত দরজাটা ভিড়িয়ে দিয়ে পেছনে ফিরে বারান্দার দিকে তাকায়। বেতের চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে ঘুমিয়ে আছে মানুষটা। সকালে স্নিগ্ধ হাওয়ায় উঠছে তার চুলগুলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ওই দিক থেকে নজর সরিয়ে নেয় হায়নাত। পরপর পা বাড়ায় গতকাল নিজের সাথে নিয়ে আসা ছোট লাগেজটার দিকে। ভাবে গুছিয়ে দিয়েছিল লাগেজটা। ওর একদিনই শ্বশুর বাড়ির ট্যুরের জন্য 2 সেট 3 পিস আর একটা শাড়ি, সাথে ওর আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে ঠাসা লাগেজটা। আম্মুর বুদ্ধিতেই শাড়িটা লাগেজে রেখেছিল ভাবি। আম্মু বারবার করে বলে দিয়েছে বিয়ের পরদিন শাড়ি পরতে। নতুন বউ শাড়ি না পরলে নানান লোকে নানান কথা রটাবে পড়ে। ছোটবেলা থেকে অনেক কথা শুনে অভ্যস্ত হায়নাত আজও ভয় পায় লোকের কথাকে। তাই সে মায়ের কথা মেনে নিয়ে আকাশি রঙা জমি নিয়ে গোলাপি রঙের সুতো দিয়ে কারুকাজ করা জামদানি শাড়িটা টেনে নিল লাগেজ থেকে। শাড়ির সাথে থাকা ব্লাউজ পেটিকোট নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। কারো ডাকে ঘুমটা ছুটে যেতে পিটপিটিয়ে চোখ মেলে তাকায় আধার। সামনের মানবীটিকে দেখে বিবশ হতে থাকে ওর মস্তিষ্ক। এ যেন শরতের আকাশে নেমে এসেছে ওর ব্যালকনিতে। আকাশ সঙ্গে শাড়ি গায়ে চটানো হায়নাতের ম্লান স্নিগ্ধ মুখটা দেখে পলকে থমকে যায় ওর। রক্তাভ চোখ দুটোতে নেমে আসে অদ্ভুত শীতলতা। আধারকে নিঃস্ব হয়ে শীতল চোখে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হায়নাত নরম গলায় বলল, আম্মু নাস্তা করতে ডাকে, ফ্রেশ হয়ে নিচে যেতে বলেছে। ঘোর ভাঙে আধারে। সে উঠতে উঠতে নজর সরিয়ে ডানে বামে ঘাড় নাড়ায়, যেমনকি ঘাড়ের হাড়ের জট ছোটাচ্ছে। হায়নাতের থেকে নজর সরিয়ে অদূরে তাকিয়ে ঘুম জড়ানো গলায় বলে, আধারের থেকে জবাব পেয়ে আর বাক্য ব্যয় না করে ওর সামনে থেকে সরে যায় হায়নাত। বালকনির এক কোনায় দাঁড়িয়ে নিজের বাঁ হাতে ঝুলিয়ে রাখা ভেজা জামা কাপড়গুলো দড়িতে মেলে দিতে লাগলো ও। নিজের কাজ করতে করতেও টেরি পেল না যে একজোড়া চোখ ওর দিকেই তাকিয়েছিল। নিজের দৃষ্টির উপরে আধারের নিজেরই বিরক্তি জাগে। এত বেহায়া দৃষ্টি ওর। বারবার গিয়ে ওই তোয়ালে পেঁচানো খোপায় গিয়ে আটকে যাচ্ছে। যখনই শ্যামবর্ণের দুটো হাত তোয়ালেটা খোপা থেকে ছাড়িয়ে নেওয়া শুরু করলো, তখনই ওর নজর গিয়ে আটকালো ঘাড়ে আসন পেতে বসে থাকা কুচকুচে কালো তিলটার উপরে। ক্ষণিকের জন্য তিলটার দেখা পেতেই অজান্তে শুকিয়ে কাঠ হলো ওর গলা। সহসায় গলা বেয়ে নেমে গেল একটা শুষ্ক ঢোক। তখনই আচানক একজোড়া চোখের দৃষ্টিতে দৃষ্টি পড়ল ওর। হায়নাত ঘুরে তাকিয়েছে ওর দিকে। 2 জোড়া চোখের দৃষ্টি এক হতে তড়িৎ নজর ঘুরিয়ে নিল আধার। ওকে স্থির বসে থাকতে দেখে হায়নাত দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বলল, ভেজা চুল ছাড়বো আমি, পানির ছিটা পড়ে যাবে আপনার গায়ে। আর আম্মু রাত্রি আপুকে দিয়ে নাস্তার জন্য ডাক পাঠিয়েছে অনেক আগে। হায়নাতের কথা শুনে কাশলো আধার। পরপর চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, যাচ্ছি, আমাদের ব্যাপারে আম্মুকে কিছু বলার দরকার নেই। আধারের গলা পেয়ে হায়নাত ড্রেসিং টেবিলের আয়নায় ওর প্রতিবিম্বের দিকে তাকায়। ওর টানা টানা চোখ দুটোতে ভাসছে প্রশ্নেরা। তা বুঝতে পেরে আধার চুলে ব্যাক ব্রাশ করতে করতে বলল, এই যে কয়দিন পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে, এটা আম্মুকে বলার দরকার নেই। আমি পরে আম্মুকে বুঝিয়ে বলবো এই ব্যাপারে। তোমার এখন কোনো চাপ নিতে হবে না এসব ভেবে। হায়নাত নিরুত্তর রইল আধারের এত এত কথার বিপরীতে। কি বা বলার আছে ওর এখানে? কিছুই তো আর বদলায়নি ওর। তুই কি আজও অফিসে যাবি? ছেলেকে পরিপাটি দেখে জানতে চাইল রুবিনা। আধার মায়ের দিকে তাকিয়ে বলল, হুম, কেন? তুই অফিসে গেলে হায়াকর বাবার বাসায় নিয়ে যাবে কে?
বিকালে তোর আর ওর তো ওদের বাসায় যাওয়ার কথা। তো তো মানে তুই অফিসে চলে গেলে মেয়েটা একা একা যাবে বাবার বাসায়? লোকে কত কথা বলবে তুই জানিস? লোকের কথা ভেবে তো আমার অফিসে কামে দিলে চলবে না। অফিসে কাজের প্রেশার অনেক, আর আমি আরমানকে বলবো হায়নাতকে এসে যেন নিয়ে যায়। এখন আমাকে খেতে দাও আম্মু, লেট হয়ে যাচ্ছে আমার। রুবিনা ছেলের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে একবার রান্নাঘরের দরজার দিকে তাকায়, পরপর ছেলের তাড়ায় ব্যস্ত হয়ে ওর প্লেটে খাবার তুলে দেয়। আমি আরমানকে কল করে বলে দেব তোমাকে এসে নিয়ে যেতে। তোমার সাথে চলে যাও তোমাদের বাসায়, আর এই টাকাটা রাখো। কথাগুলো বলতে বলতে হায়নাতের দিকে 4টে 1000 টাকার নোট বাড়িয়ে দিল আধার। হায়নাত ওর হাতের দিকে তাকিয়ে পরপর দৃষ্টি রাখলো ওর চেহারাতে। আধার ওর নিরাসক্ত দৃষ্টির বিপরীতে বলল, লাগবে না। আধার ওর নিষেধ শোনে না, ওর হাতের মুঠোয় নোটগুলো গুজে দিতে দিতে বলল, এখন না লাগলেও পরে লাগতে পারে। তোমাদের বাসায় যাওয়ার সময় আনিশার জন্য কিছু কিনে নিয়ে যাও। আমি যাচ্ছি, আল্লাহ হাফিজ। হায়নাতকে কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আধার। ওর যাওয়ার পানে তাকিয়ে থেকে চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে দিল হায়নাত। এর বেশি অশ্রু গড়িয়ে গাল ভিজে ওঠার আগে হাতের উল্টো পিঠে মুছে নিতে হলো সেসব। দরজায় ওর শাশুড়ি দাঁড়ানোর কারণে শাশুড়িকে দেখে বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে মাথায় ঘুমটা তুলল হায়নাত। শশব্যস্ত গলায় বলল, কিছু বলবেন আম্মু? একটা কথা ছিল তোমার সাথে। জি বলুন। আর আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বললেই তো আমি যেতাম আপনার কাছে। না, তেমন কোনো কথা না। আপনি বসুন না আম্মু। রুবিনা বসলেন। হায়নাতকে নিজের পাশে বসিয়ে ওর হাত দুটো নিজের ডান হাতে তুলে নিয়ে নরম গলায় বলল, তোমাদের মাঝে সব ঠিকঠাক চলছে তো? চকিতে শাশুড়ির দিকে তাকিয়ে পরক্ষণেই নজর নামিয়ে নিল হায়নাত। একটা ফাঁকা ঢোক গিলে নিয়ে বলল, জি আম্মু, সব ঠিকঠাক চলছে। কেন জিজ্ঞাসা করলেন এই কথা? না মানে, তুমি আবার রাগ করলে নাকি ও তোমাকে তোমাদের বাসায় নিয়ে যেতে পারবে না বলে? আসলে বুঝোই তো, পরের কাজ। আমি রাগ করিনি আম্মু, মানুষের তো কাজ থাকতেই পারে, তাই না? স্মিত হেসে বলল হায়নাত। রুবিনাও হাসলো ওর সাথে। পরপর নিজের বাম হাতের মুঠোয় করে নিয়ে আসা স্বর্ণের চুড়ি দুটো ছেলের বউয়ের হাতে পরিয়ে দিতে দিতে বলল, তবুও মাঝে মাঝে একটু রাগ করবা, ঠিক আছে? পুরুষ মানুষকে বসে রাখতে হলে মেয়ে মানুষকে একটু রাগ টাগ করতে হয়, নাহলে সংসার জীবন কিন্তু পাংশে ঠেপে পড়ে গিয়ে। শাশুড়ির কথা শুনে লুকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো হায়নাত। তার ছেলের হাসি মনে মনে বলল, বসে রাখার জন্য রাগ করা? যে কখনো আমার হয়নি তাকে বসে রাখতে আবার কিসের রাগ? এখন মধ্য দুপুর। শরতের আকাশে পেঁচা তুলোর মতো করে ভেসে বেড়াচ্ছে সফেদ মেঘমালা। অফিসের কেবিনে বসে আপন মনে কিছু ভেবে চলছে আধার। ওর ভাবনায় ভাটা পড়ে ডেস্কের ওপর ওর মুঠোফোনটা বেজে উঠল। কপালের ওপর থেকে ডান হাতটা সরিয়ে মোবাইলের পর্দায় নজর রাখতেই দেখলো আননোন নাম্বার ভাসছে সেখানে। সহসাই ভাঁজ পড়লো ওর কপালে। ও ভ্রু জোড়া কুঁচকে কলটা রিসিভ করে মোবাইলটা কানে ঠেকাতেই একটা পুরুষ কণ্ঠ শুনতে পেল। হ্যালো মিস্টার আধার নেওয়াজ, শুনলাম আপনি নাকি বিয়ে করেছেন গতকাল। কংগ্রাচুলেশনস। মিস্টার শারফান শাফাত। মোবাইলের ওপাশ থেকে অট্টহাসির আওয়াজ ভেসে আসলো, সাথে কয়েকটা বাক্য। এই না হলে ইয়ারি কণ্ঠ শুনে বুঝে ফেললেন। কি কারণে কল করেছেন তা বললে বিশেষ উপকার হতো আমার। নতুন বিয়ে করলেন তার জন্য শুভেচ্ছা জানাতে আর সাবধান করতে। আসলে আপনি তো মানুষের পাকা দানে আর কম মই দেননি। এখন তার সহ্য দিকেও আপনার ওয়াইফকে দিয়ে নেয়। আসলে বুঝতেই তো পারছেন, স্টুডেন্ট মানুষ আপনার ওয়াইফ। ভার্সিটি থেকে হলে যাওয়ার পথে কোনো গাড়ি যদি তাকে ঠুকে দেয়, কিংবা ধরুন আজকে তার বাবার পাশে যাওয়ার সময়, বুঝতেই তো পারছেন। মিস্টার শারফান শাফাত। গর্জে ওঠে আধার। মোবাইলের অপর পাশের মানুষটি উচ্চ শব্দে হাসতে হাসতে কল কেটে দিলে রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেললো ও। পরপর চোখ বুজে বড় বড় শ্বাস নিয়ে কিছু একটা ভাবলো। তারপর অফিস থেকে ইমার্জেন্সি লিভ নিয়ে নিজের মার্সিডিজ বেঞ্চে চড়ে বাসার পথ ধরে আধার। কি রে, এত জলদি ফিরে এলি? সব ঠিকঠাক ছিল তো অফিসে?
ছেলেকে অসময়ে বাড়ি ফিরতে দেখে উৎকণ্ঠা নিয়ে জানতে চাইল রুবিনা। আধার মায়ের কণ্ঠ পেয়ে তাকায় সেই দিকে, বলে, অফিসে কাজের চাপ কম ছিল আজ, তাই। ছেলের জবাব শুনে ঠোঁট টিপে হাসল রুবিনা, পরপর টিপ্পনি কেটে বলল, তা অপরাধী জর্জরিত এই দেশে কি কাজ? হুট করে সব অপরাধ বন্ধ হয়ে গেছে? মায়ের কথার মর্মার্থ ধরতে পারলেও আধার কিছু বলল না। এখন মাকে কিছু না বলাই ভালো। ও নিশ্চুপ রইলেই রুবিনা বলল, আচ্ছা আচ্ছা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিয়েছি, হায়াকও নিয়ে আসিস সাথে। আধার মাথা নেড়ে মায়ের কথায় সম্মতি জানিয়ে সিঁড়ি ভেঙে নিজের রুমের দিকে হাঁটা ধরে। রুবিনা ছেলের যাওয়ার পথে তাকিয়ে থেকে ফিক করে হেসে বিড়বিড়িয়ে আওড়ায়, পাগল একটা। গলায় ঝুলে থাকা টাইটা আলগা করতে করতে রুমে ঢুকতেই আধারের চোখ দুটো অকারণেই কাউকে খুঁজতে লাগলো। অবাধ্য দৃষ্টি আতিপাতি খোঁজার পরে স্থির হলো কাউচের ওপর। হায়নাত বাধ্য মেয়ের মতন ঘুমিয়ে আছে সেখানটায়, মাথাটা দেয়ালে হেলান দিয়ে রেখেছে সে। আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলতে খুলতে আয়নায় চোখ রেখে হায়নাতকে দেখে আধার, দেখে ওর গোছানো অবস্থাটা, দেখে শাড়ির আঁচলে নিজেকে লুকিয়ে রাখার ওর বেখেয়ালি খেয়ালকে অচিরেই ঠোঁটে এক চিলতে হাসি ফোটে ওর। নিজের হাত ঘড়ি মানি ব্যাগ ড্রেসিং টেবিলের ওপর রেখে সেদিকে এগিয়ে যায় আধার। গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে হায়নাত। ও দুই হাতের মাঝে ঠাঁই করে নিয়েছে বৃষ্টিবিলাস বইটা। আধারের কৌতূহলের কেন্দ্রবিন্দু বইটাই। ধূসর আকাশরঙা বইটা হায়নাতের পরনের শাড়ির সাথে মিশে থাকলেও লাল রঙা ছাতাটা ফুটে আছে তার মাঝে। গল্প উপন্যাসের এই বইটা নির্ঘাত রাত্রি গুছিয়ে দিয়ে গেছে ওর কাছে। নিজে তো অল্প বয়সে পাকনামি করেছেই এসব বই পড়ে, এখন আবার এই মেয়েটার পেছনে পড়ছে। এইসব ভাবতে ভাবতেই আধার হাত বাড়ায় হায়নাতের হাত থেকে বইটা নেওয়ার জন্য। হালকা করে বইটার নিজের দিকে টান দিতেই বেখেয়ালে আলগোছে ওর পুরুষালী শক্ত হাতটা হায়নাতের নরম হাতটা ছুঁয়ে যায়। ধরফর করে চোখ মেলে আটকে ওঠে হায়নাত। ঘুম ভাঙতেই চোখের সামনে পুরুষালী অবয়বটা দেখে ভয়ে সিটিয়ে যায় ও। বুকের মাঝে শ্বাসটা আটকে আসে ওর চোখে মুখে পরিবর্তন টের পায় আধার। তাই ওকে স্বাভাবিক করতে তড়িঘড়ি করে বলল, রিল্যাক্স রিল্যাক্স, ইটস মি হায়নাত, সি। আধারের কণ্ঠস্বর শুনে ভয়ে ভয়ে ওর মুখটার দিকে তাকায় হায়নাত। আধারের হকচকানো মুখটা নজরে পড়তেই বুকের খাঁচায় আটকে থাকা শ্বাসটা সময় নিয়ে ছাড়লো ও। আর ইউ ওকে? হুম। অস্ফুট স্বরে বলল হায়নাত। পানি খাবে? জানতে চাইলো আধার। তারপর হায়নাতের জবাবের আশা না করেই কাউচের সামনে রাখা টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিয়ে বাড়িয়ে দিল হায়নাতের দিকে। হায়নাত হাত বাড়িয়ে পানির গ্লাসটা নিতেই বলল, হোয়াট হ্যাপেন্ড? এমন ভয় পেলে কেন? কিছু না, খারাপ স্বপ্ন দেখছিলাম একটা। লাইক সিরিয়াসলি? স্বপ্ন দেখে কি এমন করে ভয় পায়? হায়নাত জবাব দেয় না আধারের প্রশ্নে। পানির গ্লাসটা খালি করে বলল, এখানে দাঁড়িয়েছিলেন কেন? কোনো দরকার ছিল? প্রশ্নের উত্তর না দিয়ে বরং সেটা উপেক্ষা করতে মেজাজ খারাপ হলো আধারের। আবার এমনতর প্রশ্ন শুনে বিরক্তি জাগলো নিজের উপরেই। শুধু শুধু আগ বাড়িয়ে এই মেয়েকে কিছু জিজ্ঞেস করাটাই ওর ভুল ছিল। মন চাচ্ছে সেই ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে নিজের গালে নিজেই দুইটা থাপ্পড় মারে, কিন্তু এই মুহূর্তে তা করতে না পেরেও গম্ভীর গলায় বলল, আম্মু রেখেছিল তোমাকে, সেটা জানাতে। ও। সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না আধার। হাতের বইটা বিছানায় ছুঁড়ে ফেলে গটগট পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। হায়নাত ওর যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস আড়াল করে। তারপর হাতের গ্লাসটা আগের জায়গায় রেখে উঠে দাঁড়ায় ও। বিছানা থেকে বইটা কুড়িয়ে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। পরীক্ষা শেষ হওয়ার আগেই কিন্তু আধারকে জানিয়ে রাখবে, যাতে করে ও তোমাকে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে নিয়ে আসতে পারে, ঠিক আছে? শাশুড়ির কথা শুনে হাসলো হায়নাত। রুবিনা আবারও জিজ্ঞেস করলো, সেমিস্টার ফাইনালের আগেই আর ছুটি নেই তোমার? শীতে ছুটি দিবে তো, কিন্তু তখন তো এক্সামের প্রিপারেশন চলে, তাই অত ঢাকায় ব্যাক করা হয় না, হলেই থাকা পড়ে তখন। হায়নাতের জবাবের প্রেক্ষিতে মলিন হয় রুবিনার চেহারা। তা দেখে হায়নাত বলল, আমি না হয় মাঝে মধ্যে ভিডিও কল করবো আপনাকে। তা তো করবই।
না হলে এত মিষ্টি একটা মেয়েকে বেশি দিন না দেখে আমি থাকবো কিভাবে বলো তো? শাশুড়ির কথা শুনে হাসলো হায়নাত, বলল, আমাদের বাসায় যেন সময় করে, আব্বু আম্মু অনেক খুশি হবে আপনি গেলে। অবশ্যই যাব। তুমিও ভালোভাবে পড়াশোনা শেষ করো। ছেলে বউ তাড়াতাড়ি করে ঘরে তুলতে হবে তো আমায়। ঠোঁট টেনে হাসে হায়নাত। তারপর নিজের ননদ আর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসে ও। বন্ধুর সাথে গল্প করতে করতে ডান হাতে গাড়ির স্টিয়ারিং সামলে মিররে চোখ রেখে পিছনের সিটে জুবুথুবু হয়ে বসে থাকা হায়নাতকে লক্ষ্য করে আধার। মেয়েটার নীরবতা নিশ্চুপে আঘাত করে ওকে। নিজের নির্বুদ্ধিতার জন্য এত শান্তশিষ্ট একটা মেয়ের জীবন উলট পালট হয়ে যাবে, কথাটা ভাবতে গেলেই সংকুচিত হয়ে যায় ওর হৃদয়। কেমন একটা ঘুনো পোকা করে করে খায় ওর ভেতরটাকে। অপরাধ বোধেই নুজ্জ হয়ে আসে ওর মেরুদণ্ড। রাস্তায় যেয়ে ড্রাইভ কর শালা, আমার বোনকে পরেও দেখতে পারবি। এখন রাস্তা থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকিয়ে থেকে আমাকে পটল খেতে নিয়ে যাস না ভাই। পাশ থেকে আওয়াজ পেয়ে আধার হকচকিয়ে তাকায় বন্ধুর দিকে। পরপর ঠোঁট টেনে হেসে আরমানের বাহুতে থাবা মেরে বলল, কে তোর শালা? তুই আমার শালা এখন, রিমেম্বার। আরমান হাসে বন্ধুর কথা শুনে। ওর ওপর থেকে চোখ সরিয়ে আধার সামনে তাকায় একবার, পরপর আবারও তাকায় গাড়ির মিররে। ঘুমিয়ে পড়েছ, এখন আর উঠবে না। বাড়ির সামনে পৌঁছে ডেকে দিলেই হবে। এত জলদি ঘুমিয়ে পড়লো? স্ট্রেঞ্জ। জার্নি তো নিতে পারে না ও, এরকম আবদ্ধ গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, নাহলে পরে শরীর খারাপ করে ওর। ঢাকা টু চিটাগং জার্নি করে কিভাবে তাহলে? ঘুমিয়ে ট্রেনে উঠে একটা ঘুম দিবে, পুরো গন্তব্যের প্ল্যাটফর্মে গিয়ে উঠবে। আমার আর আব্বুর অভ্যাস হয়ে গেছে ওর সাথে জার্নি করতে করতে। ইন ফিউচার তোরও হয়ে যাবে। আধার কিছু বলে না সেই প্রেক্ষিতে। আলগোছে আলোচনার প্রসঙ্গ বদলে নিজের অনুকূলে নিয়ে আসে সে। আপুই কেমন আছিস? ভালো বাচ্চা, তুই কেমন আছিস? এই তো ভালো। আমাদের আপকামিং জুনিয়র কেমন আছে? হুম। ভালো আছে সে, খালামণিকে মিস করছে সে? অনেক। আপুর জবাব শুনে হায়নাতের ঠোঁটের হাসিটা আরো চওড়া হলো। কায়নাত বলল, লাইফের নতুন ফেজ কেমন যাচ্ছে হাইউ? প্রিটি গুড। তুই বিডিতে ব্যাক করছিস কবে? কেন, আর বুঝে ভালো লাগছে না মিরপুরের এই 4 রুমের বাসাটাতে থাকতে? ভ্রু নাচিয়ে জানতে চাইলো কায়নাত। হায়নাত লজ্জা পাওয়ার ভান করলো আপুর কথা শুনে। লাজুক গলায় বলল, বল না কবে আসবি? বাবু হাঁটা শিখলে, এর আগে তো আর সম্ভব না। আর ততদিনে তোর পড়ালেখাও কমপ্লিট হয়ে যাবে। পারফেক্ট টাইমিং। ছাড়া আর কিছু উচ্চারণ করে না হায়নাত। কায়নাত নিজের কথা বলতে থাকে কলকল ঝর্ণার মতন করে। হায়নাত তন্ময় হয়ে শোনে সেই সব। ও দৃষ্টি ঘুরতে থাকে কায়নাতের মাতৃত্বের ভারী ফুলে ওঠা গালে, ওর ডিম্পল ভাষা চিবুকে, আদুরে ভোঁচা নাকে। বেবিবাম প্রকট হয়ে ভাসে আবুল। মাসে পড়ল ও এবার? 7 মাসে। হায়নাতের ভাবনা সুতোয় টান পড়ে আম্মুর গলা ভেসে আসতে। ডাইনিং টেবিলে ডাক পড়েছে ওর। সে ল্যাপটপে দৃষ্টি রেখে বলল, আম্মু ডাকছে, আধারকে মনে হয় খেতে দিবে, আমি যাই। যা, ভাইয়ার সাথে তো আজ কথাই হলো না। অন্য আরেকদিন বলো, সে তো আর পালিয়ে যাবে না। আচ্ছা, টাটা, সি ইউ সুন। টাটা, ভালো থেকো, সিও। ভিডিও কলটা কেটে দিয়ে ল্যাপটপের শাটার নামিয়ে রাখে হায়নাত। আচ্ছা, আপুকেও আধারের সাথে কথা বলতে দিল না কেন? জেলেসির কারণে? না, ওর এত ভালো আপুর ওপরে ও জেলেস ফিল করতে পারবে না। ও কালকে রাতের চিন্তা তো শুধু ওর উন্মাদ চিন্তা ছিল, আর কিছু না। তাহলে ও আপুকে আধারের সাথে কথা বলতে দিল না কেন? হায়নাতের সেই প্রশ্নের উত্তর খোঁজা হয় না, তার আগেই আম্মুর ডাকে রুম ছাড়তে হয় ওর। আপনি আপুকে পছন্দ করে থাকলে আমাকে কেন বিয়ে করলেন আধার? আধারে ঘেরা রুমটায় ল্যাম্পপোস্টের এক ছাট আলো এসে ঝাপসা হয়ে আছে। সেই ঝাপসাতেই পাশ ফিরে হায়নাতের দিকে তাকিয়ে ওকে দেখার চেষ্টা করে আধার। হায়নাতের চোখ দুটো তখন ওরই দিকে ফিরানো। আধার ওর ওপর থেকে নজর সরিয়ে সিলিংয়ের দিকে চেয়ে বলল, এসব জানা কি খুব প্রয়োজন হায়ানাত? অবশ্যই প্রয়োজন। আমার নিজের ধ্বংসের কারণ যদি আমি নিজেই না জানি তবে কিভাবে চলবে বলুন তো? আপুকে পছন্দ করার শর্ত আমাকে কেন বিয়ে করলেন আপনি? আধার নিশ্চুপ থাকে কিছুক্ষণ। আপু রিজেক্ট করেছিল আপনার প্রপোজাল, তারই প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করেছেন। হুম
না না, প্রতিশোধ নিতে চাইলে তো আমাকে আর তালাক দেওয়ার কথা চিন্তা করতেন না। তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল পুরো ব্যাপারটাই। মিসআন্ডারস্ট্যান্ডিং? বড় করে শ্বাস নেয় আধার, তারপর বলতে লাগলো, মিসআন্ডারস্ট্যান্ডিং। কায়নাতকে আমি দেখেছিলাম হাসিবের মোবাইলে, ছবিতে। তুমি আরমানের হায়নাত একসাথে একটা ছবিতে ছিলে, সম্ভবত তোমাদের বাসার ছাদে। ছবিতেই কায়নাতকে প্রথম দেখেছিলাম আমি। কায়নাতের পরনে ছিল নীল শাড়ি। আমার নজর কেড়েছিল ওই। আমি হাসিবকে জিজ্ঞেস করলেও তোমাকে মনে করেছিল সেটা। তাই তখন কায়নাতের সব ইনফরমেশন জানতে চেয়ে আমি জানতে পারলাম হায়নাতের সব কিছু। তাই বলে ছোট বোনকে বড় বোন মনে করে সব বলবেন? আসলে এখানে দোষটা আমারই। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি জানতাম দুই বোনের মধ্যে লম্বায় চেয়ে বেশি, দেখতে যাকে বড় মনে হবে সে আসলে ছোট। তো আমি সেই হিসেবেই হাসিবের কাছে আরমানের ছোট বোনের সম্পর্কে জানতে চাই। আর ওই সরল মনে আমাকে তোমার ব্যাপারেই জানায়। বাসায় আম্মু আমার জন্য মেয়ে দেখছিল। আম্মুকে পছন্দের কথা জানালে আম্মুও রাজি হয়ে যায়। আর এরপরে এত কিছু। আপনি আমাকে বিয়ের আগে একদিনও দেখেননি? হুম। যেদিন আমাদের বাসা থেকে তোমাকে দেখতে আসলো ওই দিন অফিসে আর্জেন্ট মিটিং ছিল। আর বিয়ের দিনও তো একটা ইমার্জেন্সি কেস পড়ে এলো। কোনো মতো কাবির নামে সই করে কবর বলেই ছুটতে হয়েছে আমাকে। তোমাকে আমি প্রথম সশরীরে দেখি আমাদের বাড়িতে, আমার রুমে। সব শুনে থ হয়ে রইল হায়নাত। এমনও ভাগ্য হয় মানুষের, এত কমপ্লিকেটেড, সহসায় কথা চোকায় না ওর মুখে। এজন্য মুরব্বীরা বলে তাড়াহুড়ে কোনো কাজ না করতে। তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ। আর একটু খোঁজখবর নিলে দুজনের জীবনটা এত এলোমেলো হতো না। কি আর খোঁজ নিতেন? সে তো জানতে চাইতেন হাফিজ সাহেবের ছোট মেয়ের সম্পর্কে। তাতে তো আর কিছু বদলে যেত না। হায়নাতের চাপা গলায় ক্রোধের আঁচ পেয়ে চুপ হয়ে যায় আধার। মিনমিন করে কিছু বলতে গিয়েও থেমে যায় ও। পরপর জানতে চায়, কায়নাতকে দেখলে তোমার হিংসে হয় তাই না হায়নাত? আমার বোনকে আমি হিংসা করতে যাব কেন? ওর ভাগ্যের সুখ ও পাচ্ছে, সেখানে আমি হিংসা করার কে? তোমার কষ্ট লাগছে না? এই যে সত্যি বলতে প্রথম প্রথম একটু কষ্ট লাগছিল। আপুর উপর রাগও হতো খুব, কিন্তু পরে ভাবলাম ও বেচারি তো দোষই নেই, তো শুধু শুধু উপরে রাগ রেখে কি লাভ? এখন ঘুমান, রাত 12টা বাজতে চললো। আপনার কাল অফিসেও যেতে হবে আবার। কথাটা বলেই পাশ ফিরল হায়নাত। তাটা টের পেয়ে আর চোখে ওর দিকে তাকায় আধার। ততক্ষণে অন্ধকারে চোখ সয়ে এসেছে। মেয়েটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেও। এত অকপটতা আজকাল লক্ষ্য করা যায় না সবার মাঝে। মেয়েটার মধ্যে এই অকপটতাটুকু দেখে ভালো লাগলো ওর, খানিকটা খারাপও লাগলো, কারণ এসব মানুষেরাই জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খায়। এগুলো রাখুন। চুলে ব্যাক ব্রাশ করাই ইস্তফা দিয়ে হায়নাতের বাড়িয়ে দেওয়া হাতটার দিকে তাকায় আধার। হাতটায় ঝুলছে একটা শপিং ব্যাগ। তা দেখে আধার ভ্রু কুচকে জানতে চাইলো, কি আছে এখানে? আপনার আম্মুর দেওয়া শাড়ি আর স্বর্ণের গহনাগুলো, সেই সাথে একটা কাগজে লেখা আমার হলের রুম নাম্বার, ডিভোর্সের পেপার ওই ঠিকানাতে পাঠিয়ে দিয়েন। আমাকে শুধু তোমার ঠিকানা লেখা কাগজটা দাও, আর বাকি জিনিসগুলো তোমার কাছে রেখে দাও। আম্মু ওগুলো তোমাকে দিয়েছে। আপনার বউ মনে করে দিয়েছে, ওগুলোতে আপনার বউয়ের হক আছে, আমার না। পাগলামি করো না হায়নাত। পাগলামি আমি না আধার, আপনি করছেন। আপনার হবু বউয়ের হকের জিনিস আমাকে কেন দিচ্ছেন? আমি তো আপনার চলার পথের অনাকাঙ্ক্ষিত সহযাত্রী। হ্যাঁ, আমার গন্তব্য আলাদা, শুধু কিছুটা পথ এক, আর কিছুই না। দেখো হায়নাত, তোমার সাথে সংসার করা সত্যিই পসিবল না আমার পক্ষে। তোমার দিকে তাকালে আমার চোখের সামনে কায়নাতের চেহারাটা ভেসে ওঠে। অপ্রাপ্তি, হতাশা আর নির্বুদ্ধতার গ্লানি সব চেপে ধরে আমাকে। এসব নিয়ে সংসার করা যায় না আসলে। তুমি কিন্তু আমাকে জোর করছো। হায়া, মুক্তি দিচ্ছি আপনাকে, আপনাকে স্বাধীনভাবে বেঁচে থাকার আরেকটা সুযোগ দিচ্ছি। এখন তাড়াতাড়ি চলে যান, দেরি হয়ে গেলে আমি আমার পরিবারকে আর সামলাতে পারবো না। আমি কথা বলি ওনাদের সাথে? না প্লিজ, আমার আপু শুধু শুধু নিজেকে দোষারোপ করবে আধার। প্লিজ আমার লাইফটা আর কমপ্লিকেটেড বানিয়েন না, অতটুকু দয়া করেন আমার উপরে। বলতে বলতে হাত জোর করলো হায়নাত। আধার তাকিয়ে থাকে ওর দিকে। কথাটা সব গলায় আটকে আসে ওর। ও কোনো মতে বলল, আমি তোমার জন্য পারফেক্ট মানুষ ছিলাম না হায়নাত। দয়া করে খুব জলদি তোমার পারফেক্ট মানুষের সাথে তোমার দেখা হোক।
ভালো থেকো তুমি। আর আমাকে ক্ষমা করো না কখনো। তোমার ভালোবাসা থাকার যোগ্য আমি নই। আমাকে না হয় তোমার ঘৃণাতেই রেখো, এতটুকু দয়া করো দয়া করে। আধার চলে গেলে সদর দরজা বন্ধ করে নিজের ঘরে ঢুকে দরজায় খিল তোলে হায়নাত। পরপর এতক্ষণের বাঁধ ভাঙা কান্না উগড়ে দিয়ে চাপা কান্নায় ভেঙে পড়েও হাত দিয়ে মুখ চেপে কান্নার মাঝেই আওড়ায়, সব কলঙ্ক নিজের গায়ে মেখে নিয়ে আপনাকে মুক্তি দিলাম আধার। এর বেশি আপনাকে প্রকাশ্যে আর কিছুই দিতে পারলাম না আমি। সেই অধিকার তো নেই আমার। আর আমার ঘৃণার দাবিদার আপনি কখনই হতে পারবেন না আধার, কারণ আমি নিজের দুর্ভাগ্যকে অনেক আগেই মেনে নিয়েছি। হায়া, 4টে বাজে, ওঠ। তোর না পড়ানো আছে 5টার দিকে? একটু পরে তো তোর স্টুডেন্টের বাসা থেকে গাড়ি এসে পড়বে তোকে নিতে। ওঠ না। এই হায়া। শেষের দিকে জোরালো হয়ে ওঠে নারী কণ্ঠটা। বান্ধবীর গলা শুনতে পেয়ে পিটপিটিয়ে চোখ মেলে চোখের পাতা টেনে রাখে হায়নাত। ওকে চোখ খুলতে দেখে নিশি কানে ছোট ঝুমকোটা পড়তে পড়তে বলল, ঘুম থেকে ওঠ জলদি, তোর পড়াতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আর শোন, টাকা আছে তোর কাছে? থাকলে কিছু সবজি বাজার করে নিয়ে আসিস। আমি এখনও এই মাসের বেতন পাইনি, পেলে পরের বারের বাজার আমি করে দিব নে। হায়নাত হালকা করে মাথা নেড়ে সম্মতি জানানোর সাথে ঘুম ঘুম কণ্ঠে আওড়ালো, আচ্ছা। নিশি গায়ে ওড়না জড়িয়ে নিয়ে কাঁধ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিতে নিতে বলল, এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হ, বেরোচ্ছি আমি। সি ইউ সুন। সি ইউ। নিশি রুম থেকে বেরিয়ে গেলে শোয়া থেকে উঠে বসতে বসতে আড়ামোড়া ভেঙে হামি দেয় হায়নাত। কিছুক্ষণ উদাস নয়নে সামনের রংচটা দেয়ালটায় তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে যায় ও। এই যে ম্যাডাম, শোনো না, আজকে না আমার চাচু আসবে আমাদের বাসায়। তুমি চিনো আমার চাচুকে? চোখ তুলে নাদুস নদুস গড়পড়তার বাচ্চাদের তুলনায় বেশি ফর্সা, পুতুল পুতুল দেখতে মেয়েটার দিকে তাকায় হায়নাত। ওর প্রশ্নের বিপরীতে ঠোঁট উল্টে বলে, না, চিনি তো। কে তোমার চাচ্চু? আমার চাচুকে চিনো না তুমি? আচ্ছা ঠিক আছে, আগে আমাকে কোলে নাও। আমাকে কোলে নিলে তোমাকে আমার চাচুকে চিনিয়ে দিব। তাড়াতাড়ি নাও। হালকা হেসে হাত বাড়িয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল হায়নাত। বাচ্চাটা এত কিউট, ওর মন চায় আদরে আদরে বাচ্চাটার তুলতুলে নরম গাল দুটো ভরিয়ে দেয়। কিন্তু একটা প্রচ্ছন্ন দেয়াল বাধা হয়ে দাঁড়ায় প্রতিবার। সেই বাধা পেরিয়ে নিজের মনের ইচ্ছাটাকে প্রাধান্য দিতে পারে না হায়নাত। এই ম্যাডাম, তুমি শুনছো আমার কথা? ম্যাডাম, আপনার কি কথা শুনবে তিয়ানা? তরুণীর কণ্ঠ কানে আসতেই ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকায় হায়নাত। তিতিক্ষা পায়ে পায়ে এগিয়ে আসে, হাতের নাস্তার ট্রেটা টেবিলে রাখতে রাখতে বলল, বললেন না ম্যাডাম, আপনার কোনো কথা শুনবে? আমার চাচুর কথা। ম্যাডাম নাকি আমার চাচুকে চিনে না। নাই চিনতে পারে। আপনার চাচু কোন নায়ক যে তাকে চিনতেই হবে? চুপ চুপ, আমার চাচু সুন্দর। কোচু আপনার চাচু? সুন্দর সুন্দর, হিরোর মতো সুন্দর চাচু। এই ম্যাডাম, তুমি দেখো আমার চাচুকে আজকে আসলে। আজকে না তিয়ানা পাখি, আজকে ম্যাডামের তাড়াতাড়ি হলে ফিরতে হবে। তুমি দেখবে না আমার চাচুকে? আজকে না বাচ্চা। তিয়ানা কাঁদো কাঁদো মুখ বানিয়ে ফেললো হায়নাতের জবাব শুনে। যে কোনো মুহূর্তে কান্না করে দেবে এমন একটা অবস্থা। তিতিক্ষা বলল, আজকে আমাদের বাসায় আপনার ডিনারের আমন্ত্রণ রইল হায়ানাত। হায়নাত চমকে তাকালো তিতিক্ষার দিকে, পরপরই নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বলল, থ্যাংক ইউ ভাবি, কিন্তু কোনো চিন্তা না হায়ানাত, আপনার আজকে আমাদের এখানে ডিনারের দাওয়াত রইল মানে রইল, দ্যাটস ইট। কিন্তু আজকে কিভাবে? আপনাদের বাসায় গেস্ট আসবে আজকে, আর আমি সেখানে বাহিরের মানুষ হয়ে। তার মানে ভাবি শুধু আমাকে এমনিতেই ডাকেন, আপন কেউ মনে করে না, তাই তো? না না, ব্যাপারটা তেমন না। তাহলে কি সমস্যা? আর শারফান প্রায়ই আসে আমাদের বাসায়, ইদানিং ও একটু ব্যস্ত বলে এতটা আসে না, বুঝতেই তো পারছেন। সামনেই ইলেকশনটা, আর আপনি তো মাত্র প্রায় 2 মাস ধরে তিয়াশাকে পড়াচ্ছেন।
তাই ওর সাথে আপনার দেখা হয়নি। এমনিতেও অনেক ফ্রি মাইন্ডের মানুষ, আপনার কোনো সমস্যা হবে না। হায়না তার কিছু বলতে পারে না। তিতিক্ষা বলল, তাহলে এটাই কথা রইল, আপনি আজ ডিনারে জয়েন করছেন আমাদের। তিয়ানা, এবার তাড়াতাড়ি আসুন, আপু পড়ছে, আপুর এক্সাম আছে আগামীকাল, জলদি আসুন। না, আমি যাব না। আমি এখান থেকে চলে গেলেই ম্যাডাম চলে যাবে। ম্যাডাম যাবে না কোথাও, আজকে ম্যাডাম থাকবে আপনার সাথে, আসুন। সত্যি? হ্যাঁ সত্যি, এবার আসুন। হায়ানাত, নাস্তা নিন প্লিজ। হায়নাত ঠোঁট টেনে স্মিত হাসলে তিয়ানাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল তিতিক্ষা। হায়নাত সেদিকে তাকিয়ে একটা প্রলম্বিত শ্বাস আড়াল করে চোখ সরিয়ে নিজের ছাত্রীর দিকে তাকালো। ম্যাডাম, আপনি জানেন আম্মু আপনাকে আজ বারবার করে ডিনারে থাকতে বললো কেন? সমুচায় কামড় বসিয়ে জানতে চাইল তিয়াশা। হায়নাত ওর দিকে তাকিয়ে চোখ নেড়ে ইশারায় বলল, না তো, কেন? আসলে আপনাকে আম্মুর খুব পছন্দ হয়েছে আমার চাচুর জন্য, মানে আমার চাচি হিসেবে। হায়নাত আতকে উঠে বড় বড় চোখে তাকিয়ে রয় ছাত্রীর দিকে। তিয়াশা আয়েশ করে মুখের খাবার চিবোতে চিবোতে বলল, চাচুর সাথে আপনার বিয়েটা হয়ে গেলে ভালোই হবে, তখন আমি সব সময় আপনার কাছে পড়তে পারবো, আপনার সাথে থাকতেও পারবো। যদিও চাচু এখানে থাকে না, বিয়ের পরে আপনাকে এখানে রাখবে কি না তাও জানি না, কিন্তু তবুও ভালো হবে। এক মনে নিজের মনের কথাগুলো বলতে থাকে তিয়াশা। এই ম্যাডামের সাথে ওর একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে এতদিনে। এই ম্যাডামটা ওর অন্য সব হোম টিউটার থেকে ভালো। কত সুন্দর করে ওকে পড়া বুঝিয়ে দেয়, নিজে বসে থেকে ওর হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে দেয়, আবার ওকে পড়ার মাঝখানে নাস্তার ব্রেকও দেয়। ম্যাডাম ওর চাচি হয়ে গেলে ব্যাপারটা মন্দ হয় না। এসব ভাবতে ভাবতেই নাস্তার প্লেট থেকে একটা চিকেন ললিপপ তুলে নিল তিয়াশা। অপরদিকে তিয়াশার কথা শুনে খাওয়া বন্ধ হয়ে যায় হায়নাতের। ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তিয়াশার দিকে। পরপর নিজের সম্বিত ফিরে পেয়ে গলা খাকারি দিয়ে জানতে চাইল, তুমি এসব কথা কোথা থেকে শুনেছো? আম্মু পাপার সাথে এই ব্যাপারে কথা বলছিল 2 দিন আগে, আমি সেখান থেকেই শুনেছি। লুকিয়ে অন্যদের কথা শোনা ব্যাড ম্যানার্স, তিয়াশা। সরি ম্যাডাম, আর করব না। ঠিক আছে, এবার তাড়াতাড়ি খাওয়া শেষ করো, পড়া বাকি আছে আরও। ম্যাডামের আদেশ মোতাবেক জলদি জলদি খাবার চেবোতে লাগলো তিয়াশা। আর হায়নাত শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল অদূরে। ক্রমেই মস্তিষ্কে এলোমেলো চিন্তারা জট পাকাতে লাগলো ওর। তুমি কিছু নিচ্ছ না কেন হায়ানাত? রান্না মজা হয়নি? তিতিক্ষার গলা পেয়ে বিব্রত হলো হায়নাত। জোরপূর্বক হেসে বলল, না না ভাবি, তেমন ব্যাপার না, রান্না মজাই হয়েছে। তাহলে এত অল্প অল্প করে খাচ্ছ কেন? আসলে আমি অল্পই খাই, আবার তখন নাস্তায় অত কিছু খেলাম। তোমরা আজকালকার ছেলে মেয়েরা যে কি খাও তোমরাই জানো। এত ডায়েট মেনটেন করে কি হবে বলো তো? সে তো একদিন মরেই যাবে। বাঙালি হয়ে জন্ম, ইংরেজদের মতো অত ডায়েট মেনে খাওয়া দাওয়া করলে হবে? হায়নাতের কথার মাঝেই স্বগতোক্তি করে উঠল আরফান আহাদ, তিয়াশার বাবা। হায়নাত সলজ্জ হাসলো তার কথা শুনে। আরফান আবার বলতে লাগলো, এই যে দেখো না, আমার গুণধর ভাই যা খাবে তা আবার জিমে গিয়ে ফেলে দিয়ে আসবে। যদি ফেলেই দিতে হয় তাহলে সেই খাবারের মূল্যায়ন কি রইল? ওটা তুমি বুঝবে না। আজকালকার যুগে তরুণ তরুণীদের ভোট পেতে হলে নিজের বডি ফিটনেস ঠিক রাখতে হয়। কারণ মানুষ আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তাই না মিস হায়ানাত? মিস আর মিসেস। অপরিচিত কণ্ঠে নিজের নাম শুনে চমকে চোখ তুলে নিজের বরাবরে সামনে তাকায় হায়নাত। সারফান তখন জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চেয়ে। ও ঢোক গিলে কিছু বলার আগেই তিতিক্ষা বলল, মিস। ফর শিওর। বাম চোখের ভ্রুটা কায়দা করে উঁচু করে সন্দিহান গলায় বলল সারফান। তিতিক্ষা দ্বিধাহীন গলায় বলল, 1000%। এবার তুমি খাও তো। তুমি হুট করে এমন ইন্টারোগেশনে নামলে কেন? রাজনীতি ছেড়ে কি গোয়েন্দাগিরিতে ঢুকলে শেষমেশ? ঢুকতেও পারি, গোয়েন্দাগিরি করা অতটাও খারাপ প্রফেশন না, তাই না মিসেস হায়ানাত? সরি মিস। হায়নাত বিব্রত হলো কিছুটা। পরপর কোনো মতে জি শব্দটুকু উচ্চারণ করে মাথা নত করে টেবিলে দৃষ্টি নামিয়ে ফেলল সে। দৃষ্টি নামিয়ে রেখেও টের পেল একজোড়া কৌতূহলী দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ঘুরছে ফিরছে ওরই মুখমণ্ডলে। ভাবি, এখন আমার যাওয়া উচিত।
আরে আর একটু বসো, আমি তো এখনো ডেজার্ট আইটেমই সার্ভ করলাম না। না ভাবি, দেরি হয়ে যাচ্ছে। হলের গেট বন্ধ করে দিবে একটু পরে, আমি চলে যাই। আরে বসো তো, আমি অনেক কষ্ট করে শাহী টুকরাটা বানিয়েছি শারফানের ফেভারিট বলে। তুমি টেস্ট না করলে আমার খারাপ লাগবে অনেক। আর শারফান গিয়ে দিয়ে আসবে তোমাকে, গেটের দারোয়ানের সাথেও কথা বলে দিয়ে আসবে তোমাকে। একটু বসো, আমি নিয়ে আসছি ডেজার্টটা। মোবাইলে সময় দেখে মুখ লটকে বসে থাকে হায়নাত। এত বিরক্ত লাগছে ওর এবার। কোনোভাবে আজকের এতটুকু সময় কেটে যাক, ও আর জীবনেও এই বাড়িতে আসবে না। যত সব। হলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে হায়নাত। কিছুটা দূরে গেটের দারোয়ান সাথে কথা বলছে সারফান। ঘড়িতে এখন বাজে 10টার কিছুটা বেশি। নিশির কল আসতেই হায়নাত কলটা রিসিভ করে কিছুটা দূরে সরে গেল। আপনি হাটহাজারী এমপি আনোয়ার স্যারের ছেলে? জি। ওই মেয়ে আপনার কি হয়? ফ্যামিলি। বিড়বিড়িয়ে বলল সারফান। গেটের দারোয়ান তার কথা বুঝতে না পেরে চোখ ছোট ছোট করে বলল, জি। আমার ভাতিজির হোম টিউটর তিনি। বাসায় একটা ফাংশন ছিল, হুট করে আয়োজন করা তো, তাই সে হলের কাউকে ইনফর্ম করে যেতে পারেনি। ও আচ্ছা, আপনারা ভেতরে এসে বসেন, আমি কর্তৃপক্ষের কাউকে ডেকে দিচ্ছি। ইয়া শিওর। সব আনুষ্ঠানিকতা মেনে হায়নাতকে যখন হলে ঢোকার অনুমতি দেওয়া হলো, ঘড়িতে তখন 10:30টার মতন বাজে। বলা বাহুল্য, সারফানের উপস্থিতিতেই এত দ্রুত সবকিছু মিটমাট হয়ে গেল। সৌজন্যতার খাতিরে হায়নাত ধন্যবাদ জানালো সারফানকে। ঠোঁটে জ্বলন্ত শলাকা চেপে ধরে ঘোলাটে ধুমরুটুকু বাতাসে মিলিয়ে দিয়ে সারফান হায়নাতের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি তখন মিথ্যা কথা কেন বললেন মিসেস আধার নেওয়াজ? গমগমে পুরুষালী কণ্ঠে উচ্চারিত শব্দগুলো কেমন ঝনঝন শব্দ তুলে বাজতে থাকে হায়নাতের কর্ণকুহরে। ও চমকিত ভঙ্গিতে চোখ তুলে সামনে থাকা পুরুষটির সুশ্রী মুখটায় নজর রাখে। পলকেই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে ভ্রু কুঁচকে বলল, সরি। তখন নিজের পরিচয়টা লুকালেন কেন আপনি? অ্যাজ ফার অ্যাজ আই নো ইউ আর ম্যারিড, রাইট? নো, ইউ হ্যাভ গট ফলস ইনফরমেশন অ্যাবাউট মি। পাশে দাঁড়িয়ে থাকা দারোয়ানের দিকে এক পলক তাকিয়ে স্পষ্ট গলায় কথাটুকু বলল হায়নাত। ওর স্পষ্ট গলায় দৃঢ়ভাবে বলা কথা শুনে পায়ের নিচে শিকারের অবশিষ্ট অংশটুকু পিষতে পিষতে সারফান ভ্রু তুলে সন্দিহান গলায় বলল, আর ইউ শিওর? Absolutely. Myself, Hainat binte Hafiz, doesn't have any kind of relationship with any other Nawaz. Got it, Mr. Sharfan? You are totally mistaken about it. হায়নাতের কাটকাট গলায় বলা কথাগুলো শুনে বাম চোখের ভ্রুটা অনায়াসে কপাল ছুলেও সারফান অত্যন্ত বিনীত ভঙ্গিতে নম্রভাবে বলল, ওকে, প্লিজ ডোন্ট গেট আপসেট। আই অ্যাকসেপ্ট মাই মিস্টেক্স। You should accept my apology also. Sorry, Miss Hayanat bint Hafiz. রাত বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে, সেই সাথে বাড়ছে শীতও। পাতলা মসলিনের মতন ফিনফিনে কুয়াশা আড়াল করে নিতে চাচ্ছে ল্যাম্পপোস্টের হলদে আলোটাকে। হায়নাত পরনের ওড়নাটাকে নিজের বাম কাঁধে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে নিয়ে থমথমে গলায় বলল, It's okay. By the way, it's getting late. I should go now. হায়নাতের কথার প্রেক্ষিতে সারফান বিনীত ভঙ্গিতে হাত বাড়িয়ে ওকে যাওয়ার ইশারা করে বলল, Yeah, sure. Goodbye, Miss Hayanat bint Hafiz. Take care of yourself. Allah Hafiz. কোনো মতে শব্দ দুটো উচ্চারণ করে গটগট পায়ে সামনে এগিয়ে যায় হায়নাত। মনে নানান রকমের চিন্তারা ঘুরপাক খেলেও সে আর পেছনে ফিরে তাকায় না। তাকালে দেখতো একজোড়া চোখ কেমন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তার যাওয়ার পানে তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে কেমন বিড়বিড় করে নিজেকে শোনানোর ভঙ্গিতে বলছে, Very impressed, Mrs. Adhar Nawaz. Hope you will meet soon. নিজের ঠোঁটে এক টুকরো বাঁকা হাসি ছুঁয়ে রেখেই বুকের ওপর টি শার্টের গলায় ঝুলতে থাকা সানগ্লাসটা চোখের ওপর তুলল। তারপর হায়নাত চোখের আড়াল হতেই শীষ বাজাতে বাজাতে সে পা বাড়ালো নিজের গাড়ির দিকে। যান্ত্রিকতায় মোড়ানো শহরটাতে রাত নামে খুব আড়ম্বরের সাথে।
সোডিয়াম বাতির চাকচিক্যের কাছে ফিকে হয়ে আসে আধার। সেই ফিকে আধারের নিচে গুটি কয়েক অসাধু ব্যক্তি মেতে ওঠে অপরাধের সাথে। ফিকে আধার ছাপিয়ে এইসব অপরাধের কালো ছায়া সময়ের সাথে আরও প্রকট হয়ে ওঠে, গ্রাস করে নিতে চায় সম্পূর্ণ তরুণ প্রজন্মকে। একটা দেশের মেরুদণ্ডকে ভেঙে দিয়ে ক্রমেই ধ্বংস করে দিতে চায় গোটা দেশটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেই কিছু সাহসী মানব বিভিন্ন সামরিক, আধা সামরিক কিংবা বেসামরিক বাহিনীর তত্ত্বাবধানে থেকে লড়ে যায় সেসব অপরাধের আশ্রয় নেওয়া অপরাধীদের বিরুদ্ধে। নিজেদের দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে, দেশটাকে মানুষের বসবাসযোগ্য করে গড়ে তোলার চেষ্টায় সতত নিয়োজিত থাকে তারা। তেমনই কিছু সাহসী সদস্যদের সাথে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছে আধার। আর কিছুক্ষণ পরে শহরের অধিকাংশ মানুষ ঘুমে ঢলে পড়লে যখন অন্ধকারের আড়ালে অপরাধীরা জেগে উঠবে, তখনই অপরাধীদের ধরে অপরাধ শনাক্তকরণে নেমে পড়তে হবে তাদের। তারাই পূর্ব প্রস্তুতি নিচ্ছে আধারের দলবল।